আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মূলত মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নিয়ে আলোচনা করি। তো মোহাম্মদ কাসিমের স্বপ্ন একটা এমন ছিল যে ৩ জন প্রেসিডেন্ট নিয়ে অর্থাৎ ৩ জন নেতা যারা ভাই এবং যারা মূলত ইসলামের ক্ষতি করার জন্য কাজ করে একত্রিত হয়ে। তাদের মধ্যে হলো একজন মার্কিন প্রেসিডেন্ট, আরেকজন হলো ইসরায়েলি প্রেসিডেন্ট, আর একজন হলো ভারতীয় প্রেসিডেন্ট। তো সেই প্রেসিডেন্টগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি, প্রথম হলো আপনি দেখেন মিরাক্কেল ভাবে প্রথম যে ইলেকশন হলো, ইলেকশনে ভারতের প্রেসিডেন্ট কিন্তু তিনি টিকে গেলেন। যেভাবে হোক তিনি এখন কিন্তু ক্ষমতায় আছেন। হুম মোদি। আর আরেকজন প্রেসিডেন্ট আপনি দেখেন নির্বাচন হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ডোনাল্ড ট্রাম্প। তিনিও কিন্তু মিরাক্কেল ভাবে তিনিও ক্ষমতা লাভ করলেন। এবং আমরা যদি ইসরায়েলি প্রেসিডেন্ট দেখেন নেতানিয়াহু, তিনিও কিন্তু খুব মানে কি বলবো, হেরেও কিন্তু তিনি এখন প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু তিনি প্রেসিডেন্ট। এবং এই তিনজন প্রেসিডেন্ট মূলত এক হয়ে মোহাম্মদ কাসিম যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নের মধ্যে কিন্তু দেখে যে এরা তিনজন প্রেসিডেন্ট এক হয়ে তারা ইসলামের বড় ধরনের ক্ষতি করতেছে। এখন আপনি যদি চিন্তা ভাবনা করে দেখেন মোহাম্মদ কাসিমের এই স্বপ্নটা কিন্তু সত্যি হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প, মোদি এবং নেতানিয়াহু, এরা তিনজনই কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তিনজন, এবং সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট এরা তিনজন। আর এই তিনজন প্রেসিডেন্ট মূলত মূল উদ্দেশ্য হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ দাজ্জালের যে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠায় করাই এদের লক্ষ্য, এবং ইসলামকে ধ্বংস করা, এবং সেই সাথে বিশ্বযুদ্ধের মতো বড় বড় ধরনের অকারেন্সগুলো তাদের দ্বারা সংগঠিত হবে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই কিন্তু ভবিষ্যতে বিশ্বযুদ্ধ শুরু হবে। তো মুহাম্মদ কাসিমের সেই স্বপ্ন কিন্তু এটাই ছিল যে টার্কি প্রেসিডেন্ট যখন এরদোগান মারা যাবে তখন কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হবে। যেহেতু টার্কি প্রেসিডেন্ট এখনো জীবিত আছেন, হ্যাঁ, এখন কবে হবে যাই হোক, আল্লাহ ভালো জানেন কবে এই ভবিষ্যৎবাণী সফল হবে। কিন্তু আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করার আগে আমি এমন একটা বিষয় নিয়ে মানে খুব চিন্তিত যে মোহাম্মদ কাসিম দেখেছেন যে গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মোহাম্মদ কাসিম যেটা বলছেন যে প্রথম ভারত পাকিস্তানকে আক্রমণ করবে এবং পরবর্তীতে পাকিস্তান সেটা প্রোটেক্ট করবে, এবং একটা সময় এই উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ শুরু হবে। এখন গাজওয়াতুল হিন্দ যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, বাংলাদেশ তো ভারতের চারদিকে, এবং আমাদের পার্শ্ববর্তী যে মিয়ানমার আছে, এবং আশেপাশে যে নেপাল, ভুটান, এগুলো দেশগুলো যে আছে, হ্যাঁ, তো গাজওয়াতুল হিন্দে দেখা যাচ্ছে যে মুসলিম এবং মুশরিকদের মধ্যে মূলত যুদ্ধটা সংগঠিত হবে। তো মোহাম্মদ কাসিমের স্বপ্নে কিন্তু আমরা স্পষ্টভাবে এখনো আমি গবেষণা করতেছি, সেই স্পষ্টভাবে গাজওয়াতুল হিন্দে বাংলাদেশের যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আমি এখনো সঠিক কোনো তথ্য পাইনি। তবে এটা বোঝা যাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ যুদ্ধে কিন্তু বাংলাদেশও জড়ায় যাবে। কারণ আপনি যদি দেখেন 5ই আগস্টের পর থেকে মিরাক্কেল ভাবে শেখ হাসিনার পতন হয়েছে, এবং নতুন যে সরকার আছে, হ্যাঁ, তো আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, বাংলাদেশের যে অবস্থা, হ্যাঁ, এবং এখানে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থাটা, এটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু বাংলাদেশও গাজওয়াতুল হিন্দের দিকে যাচ্ছে। কারণ বাংলাদেশে বাংলাদেশে যে এই যে আপনার যারা হিন্দু, অর্থাৎ বাংলাদেশে প্রায় 3 কোটির মতো হিন্দু, এরা কিন্তু অলরেডি তারা
তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতেছে। যদিও এটা তাদের 50% ফেক বলবো আমি, হ্যাঁ? কিন্তু তারা এটাকে কিন্তু বিশ্বের মধ্যে বিশ্ব দরবারে হাইলাইট করতেছে। হুম? যার ফলশ্রুতিতে বিশ্ব বুঝতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কিন্তু এটা আদৌ হচ্ছে না। এটা একটা ফেক তাদের আন্দোলন। এই ফেক আন্দোলনটা মূলত চালাচ্ছে হলো আরএসএস এজেন্ডা। অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডারের এটা কিন্তু একটা অংশ, হ্যাঁ? আর বাংলাদেশ সরকার যে এখন যারা ক্ষমতায় আছে এরাও কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। তো নিউ ওয়ার্ল্ড অর্ডার যখন কোনো দেশের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে বুঝতে হবে যে সেটা আপনার দাজ্জালীয় শাসন ব্যবস্থার দিকেই এগুচ্ছে। আরেকটা বিষয় যে বাংলাদেশের যে প্রেক্ষাপট যেটা শুরু হয়েছে তাতে ভারতীয় যে হিন্দুরা আছে তারা মনে করতেছে বাংলাদেশ খুবই খারাপ এবং বাংলাদেশের লোক খুব খারাপ, তারা হিন্দুদেরকে নির্যাতন করতেছে এবং তারা চাচ্ছে ভারতীয় যে সেনাবাহিনী আছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা একত্রিত হয়ে কিন্তু বাংলাদেশে অভিযান পরিচালনা করতে পারে, যেটা কিন্তু গাজওয়াতুল হিন্দ যুদ্ধের মতোই মোড় নেবে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে গাজওয়াতুল হিন্দ যখন যুদ্ধ সংগঠিত হবে সেখানে কিন্তু গাজওয়াতুল হিন্দ যুদ্ধে কিন্তু প্রকৃত মুসলিমরাই অংশগ্রহণ করবে, কিন্তু বাকি মুসলিমরা কিন্তু করবে না। কেউ পালিয়ে যাবে, কেউ ওদের দলেও যোগ দিবে, কেউ আবার নীরব থাকবে। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি ফুটে উঠবে। তো আল্লাহ জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আসলে কি হবে। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎটা আমরা দেখতে পারতেছি যে শাহ নেয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী কাসিদার, সেই কাসিদার আলোর দিকেই যাচ্ছে। কারণ বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সরকার প্রধান নির্বাচন ব্যবস্থা এগুলো কোনো কিছুই ঠিক করতে পারেনি। কারণ এটা যত লেন্দি প্রসেস হবে তাহলে ততই বাংলাদেশ বিপদে পড়বে। এবং সেই সাথে বাংলাদেশের যে সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটাও কিন্তু সন্দেহজনক, কিন্তু তারা কিন্তু উস্কে দিচ্ছে সবকিছু, হ্যাঁ? কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনী ফিল্ড ওয়ার্ক করা ঠিক নয়। কারণ সেনাবাহিনীর দায়িত্ব হলো সার্বভৌমত্ব রক্ষা করা, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ সরকারের, এই সরকারের হয়ে কি করতেছে, তারা লাঠিচার্জ করতেছে, বিভিন্ন পুলিশি কাজ করতেছে, যার কারণে পরিস্থিতিটা আরো খারাপের দিকে যাচ্ছে, হ্যাঁ? তো আপনি যখনই কোনো সেনাবাহিনী দ্বারা পুলিশি কাজ করাবেন তখন কিন্তু আপনার পরিস্থিতিটাতে ঘোলাট হবে। তো আমি আগেও আরেকবার বলছিলাম যে দাজ্জালের নিউ ওয়ার্ল্ড অর্ডারের কিন্তু বাহিনীটা হলো কিন্তু সেনাবাহিনী, মনে রাখবেন এইটা। তো আমি জানি না আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে। আমি কিন্তু খুব চিন্তিত এবং সেই সাথে মোহাম্মদ কাসিমের যে স্বপ্নটা, এই স্বপ্নটার সাথে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে যেকোনো সময়, অর্থাৎ ভারত-পাকিস্তান কখনো দ্বন্দ্ব লেগে গেলেই কিন্তু বাংলাদেশে অ্যাটাক হতে পারে। হুম? এটা একটা বিষয়। সেই সাথে বাংলাদেশের সাথে ভারতের যে পাকিস্তানের যে একটা সম্পর্ক সুন্দর হচ্ছে, হ্যাঁ? সেটাও কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট পড়বে। আপনারা জানেন ভিসা অলরেডি বন্ধ। তো এগুলো কিন্তু অশানি সংকেত এবং সেই সাথে বাণিজ্য চুক্তিগুলো অনেক কিছু বাতিল হয়ে গেছে, হ্যাঁ? এই বিষয়গুলো। সেই সাথে বাংলাদেশের যে পুরনো যে গভর্নমেন্ট ছিল তারা এখন বিতাড়িত। তারা কিন্তু ভারতে অবস্থান করতেছে, হ্যাঁ? তাদের দিক মানে মানে সবগুলো দিক বিবেচনা করলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই জটিল থেকে জটিলতর হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ এই জটিল থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হলো সঠিক পদ্ধতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সার্বভৌম থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু মোটামুটিভাবে ব্যালেন্সের পর্যায়ে আছে। কারণ এখন তো কোনো আইন শৃঙ্খলা কোনো কিছুই নাই। সবাই গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা দল, আলাদা আলাদা মতবাদ সৃষ্টি হয়েছে এবং বিদেশিদের যে সাহায্য, এই সাহায্যগুলো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ? যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে আমি বলে মনে করি। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নটা পড়বেন যে ৩ বন্ধু অর্থাৎ ৩ নেতার যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং সেই স্বপ্নটা কিন্তু ফলে গেছে এবং ৩ জন নেতাই কিন্তু বর্তমান এখন শাসন ক্ষমতায় আছে। তো দেখা যাক মোহাম্মদ কাসিমের স্বপ্নটা ভবিষ্যতে কি হয় এবং সেই সাথে একবার এই যে স্বপ্নগুলো যখন একাধারে ফলতেই শুরু করবে তখন কিন্তু আর করার কিছুই থাকবে না। যেমন তসবির দানার মতো ছিঁড়ে, ছিঁড়ে একটা খুলে গেলে সব খুলে যাবে। ঠিক এইরকমভাবে কিন্তু ফিতনাগুলো সব চালু হয়ে যাবে। তখন কিন্তু আর করার কিছু থাকবে না।
তো আপনারা সবাই সচেতন থাকুন এবং পরিস্থিতি পর্যালোচনা করুন এবং প্রস্তুতি নেন, কারণ নিজেকে সেফটি হতে বাঁচাতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।